ইন্দ্রনীল সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কাছে ডেকে বলে, স্বপ্না, আজ সকালের চা জলখাবারটা ৮টার মধ্যে করে দিতে পারবে? অফিসে জরুরি মিটিং আছে, 10টার মধ্যে পৌঁছাতে হবে। রান্নার দিদি তো 9টার আগে আসবে না। স্বপ্না বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি 8টার মধ্যেই তোমাকে চা জলখাবার করে দিচ্ছি। ইন্দ্রনীলদের বাড়িতে রান্নার লোক, ঘর মোছার ও বাসন মাজার লোক আছে। স্বপ্নাকে সংসারের কোনো কাজে হাত লাগাতে হয় না। স্বপ্না আদরের বৌমা তো নয়, যেন এ বাড়ির একমাত্র আদরের মেয়ে। স্বপ্না ভাগ্যগুণে শ্বশুর শাশুড়ি ও বর পেয়েছে। শাশুড়ি মা ও বৌমার মধ্যে এমন মধুর মা মেয়ের সম্পর্ক বর্তমান যুগে তা বিরল। শুধু শ্বশুর ও শাশুড়ি মাকে মাঝে মধ্যে চা করে দেওয়া, খেতে দেওয়া আর ঘরদোর গোছানো স্বপ্নার কাজ। শ্বশুরমশাই বারিন ঘোষাল, অবসরপ্রাপ্ত একজন পদস্থ ব্যাংক কর্মী। গত বছর অবসর নিয়েছেন। একমাত্র ছেলে ইন্দ্রনীল শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করে বর্তমানে পিডব্লিউডিতে কর্মরত। ইন্দ্রনীল সকাল 9টার মধ্যে অফিসে বেরিয়ে যায়। ফিরতে ফিরতে রাত 8টা গড়িয়ে যায়। সন্ধে হলেই স্বপ্না রাস্তার দিকে চেয়ে থাকে ইন্দ্রনীলের আসার অপেক্ষাতে। স্বামী অফিস থেকে ফিরে আসার আগে স্বপ্না ফ্রেশ হয়ে ভালো শাড়ি পরে দামি পাউডার ও সেন্ট ব্যবহার করে টিভির সামনে এসে বসে। নিজের শোয়ার ঘরটাও রুম ফ্রেশার দিয়ে ঘরটাকে সুগন্ধে ভরিয়ে রাখে। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিজের ঘরে ঢুকতেই মনোমুগ্ধকর রজনীগন্ধার মিষ্টি গন্ধে ইন্দ্রনীলের মনটা আনন্দে ভরে ওঠে। রজনীগন্ধার এই মিষ্টি গন্ধ ভালোবাসার মানুষকে কাছে টেনে আনে। আজ স্বপ্নাকে দেখে যেন আরো সুন্দরী লাগছে। ইন্দ্রনীল স্বপ্নাকে কাছে ডেকে বুকের কাছে টেনে আদর করে বলে, আমি এখন তোমার কাছে একটা আবদার করব, তুমি দেবে তো? ইন্দ্রনীলের ঠোঁটের উপর একটা আঙুল রেখে স্বপ্না বলে, হুম, এখন না। স্বপ্না ইন্দ্রনীলকে আদর করে মিষ্টি সুরে বলে, এই ছাড়ো না। ইন্দ্রনীল মিষ্টি হেসে বলে, আমি তোমার হাতে তৈরি গরম গরম 1 কাপ চা খেতে চাইছি। ওহো, তুমি খুব দুষ্টু, বলে একটু মিষ্টি হেসে রান্নাঘরের দিকে চা করতে এগিয়ে যায় স্বপ্না। চা খেতে খেতে স্বামী স্ত্রীর মধ্যে একান্ত মনের কথা চলতে থাকে। স্বামী স্ত্রীর মিষ্টি মধুর এই সম্পর্ক হৃদয় ছুঁয়ে যাওয়া, অন্তরের কত কথা কখন কোথায় কিভাবে ছেদ পড়ে যায় তা কি কেউ বলতে পারে? তিল তিল করে জমতে থাকে একে অপরের প্রতি স্নেহ, প্রীতি, মায়া, মমতা ও ভালোবাসার পাহাড়। মাস 7 হলো ইন্দ্রনীলের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়েছে। স্বামী স্ত্রী এখন নববিবাহের মোহিনী মায়ায় ডুবে আছে। স্বপ্না রূপে গুণে লক্ষ্মীশ্রী, ভারী শান্ত মেয়ে। স্বপ্না এ বাড়িতে পা রাখার পরই বাড়িটা যেন আলোয় ঝলমল করে উঠল। ইন্দ্রনীলের প্রমোশন হলো। শাশুড়ি মা টিভি দেখতে দেখতে ভাবে, মনের মতো বৌমা পেয়েছি, এবার একটা নাতি বা নাতনি সংসারে আসলেই বাড়িটা আরো জমজমাট হয়ে উঠবে। এমন সময় স্বপ্না হঠাৎ ডাকে, মা, কি চিন্তা করছেন? উদাস মনটাকে সামলে নিয়ে শাশুড়ি মা বলে, আয় মা, কাছে আয়। চেয়ারটা টেনে শাশুড়ি মায়ের কাছে বসতেই স্বপ্নাকে গায়ে পিঠে হাত বুলিয়ে আদর করে বলে, তোমাদের বিয়ে 7-8 মাস তো হয়ে গেল, কিন্তু কোনো সুখবর তো এখনো পেলাম না। স্বপ্নার মাথার এলোমেলো হয়ে থাকা চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে শাশুড়ি মা আদর করে বলে, আর কবে দেখব নাতি নাতনির মুখ? স্বপ্নার লজ্জায় মুখটা একটু নিচু হয়ে যায়। শাশুড়িমা হাত দিয়ে চিবুকটা উঁচু করে ধরে বলে, আমাদের বয়সও হলো, আমাদের কখন কি হয়ে যায় তাই আর কি। তোমরা দুজনে একটু চিন্তা করো মা। অনেক বেলা হয়ে গেল, চলুন মা, ভাত বেড়ে দিই, বাবাকে ডাকছি। এইভাবেই আনন্দে খুশিতে 2-1 মাস কেটে যায়। কত রঙিন স্বপ্ন স্বপ্নার মনের গভীরে বাসা বাঁধে। কিছুদিন আগে ইন্দ্রনীল একটা নতুন ঝকঝকে 4 চাকার গাড়িও কিনেছে। এখন নিজের গাড়িতেই অফিসে যাতায়াত করে। সন্ধে 7টার মধ্যেই বাড়ি ফিরে আসে।
এখন একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করে, কারণ স্বপ্না অপেক্ষায় থাকে। আজ রাত ৮টা হয়ে গেল, এখনো ইন্দ্রনীল বাড়ি ফিরল না। মা বাবা স্বপ্না সবাই চিন্তায় ছটপট করছে। মন অস্থির হয়ে উঠেছে স্বপ্নার। কোনোদিন এখানে লোডশেডিং হয় না, আজ আবার হঠাৎ করে লোডশেডিং। বিড়ালটা ম্যাও ম্যাও করে সামনে দিয়ে বেরিয়ে গেল। এ কি কোনো অশুভ সংকেত নয় তো? রাত 10টা বাজতে চলল। কোথায় ইন্দ্রনীল? না, এখনো এলো না। কারেন্ট চলে এসেছে, কিন্তু ইন্দ্রনীল কোথায়? স্বপ্নার শাশুড়িমা বিপাশা দেবী স্বামীকে বলে, ওদের অফিসে একবার ফোন করে দেখো না। ওদের অফিসের ফোন তো কেউ ধরছে না। ওরা তিনজন এখন রাস্তার দিকে তাকিয়ে আছে, ইন্দ্রনীলের ফেরার অপেক্ষায়। রাত অনেক হয়ে গেল, কিন্তু না, ইন্দ্রনীল আর বাড়ি ফিরল না। স্বপ্না ছটপট করতে থাকে, দু চোখ বেয়ে নীরবে জল ঝরতে শুরু করেছে। এমন সময় হঠাৎ একটা 4 চাকার গাড়ি আসতে দেখে স্বপ্না আনন্দে ছুটে যায় গাড়ির দিকে। স্বপ্নাদের বাড়ির কাছেই এসে গাড়িটা থামল। ইন্দ্রনীলের অফিস বন্ধু রাহুল বোস গাড়ি থেকে নামল। ইন্দ্রনীলদের বাড়িতে এর আগেও রাহুল বেশ কয়েকবার এসেছে, তাই রাহুলকে চেনে ইন্দ্রনীলের বাবা ও মা। বাবা বারিন ঘোষাল ছেলে ইন্দ্রনীলের কথা জিজ্ঞেস করতেই উত্তরে রাহুল বলে, মেসোমশাই, আপনি একটু এই পাশে আসবেন। মা বিপাশা দেবী ও স্বপ্না দুজনে একটু দূরে দাঁড়িয়েছিল। রাহুল বলে, মেসোমশাই, বলতে আমার গলা কাঁপছে। একবার ঢোক গিলে বলে, আমি কি করে বলবো আপনাকে, বুঝে উঠতে পারছি না। চোখ মুছতে মুছতে রাহুল বলে, ইন্দ্রনীলের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সব শেষ। খবরটা শুনে বাবা বারিন ঘোষাল কান্নায় ভেঙে পড়ে। শ্বশুরের এই কান্নার দৃশ্য দেখে বজ্রাঘাতের মতো একটা বিদ্যুতের ঝলকানি স্বপ্নার মাথার ভিতর দিয়ে পৃথিবীর বুকে প্রবেশ করে গেল। পা দুটো থরথর করে কেঁপে উঠল। স্বপ্নার শরীর ক্রমশ অবশ হয়ে আসলো। এই গভীর রাতে হইচই কান্নাকাটি শুনে আশেপাশের লোকজন ছুটে চলে আসে। স্বপ্নার চোখে মুখে অনেক জলের ঝাপটা দিয়েও জ্ঞান না ফেরাতে ডাক্তার ডাকা হয়। একটু জ্ঞান ফেরার পর আবার জ্ঞান হারিয়ে যায়। মা বিপাশা দেবী বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। বাবা বারিনের দু চোখ বেয়ে নীরবে বিরামহীন অশ্রুর ধারা বয়ে চলেছে। মাঝে মধ্যে উন্মাদের মতো বিড়বিড় করে নিজের মনে কি যেন বলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সব শেষ। বাবা মা সন্তান সুখ থেকে বঞ্চিত হলো, স্বপ্নার স্বামী সুখ থেকে বঞ্চিত হলো। মুহূর্তের মধ্যে স্বপ্নার বিবাহিত জীবনের সেই রঙিন স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যা দুজনের মধ্যে তিল তিল করে গড়ে উঠেছিল মায়া মমতা ও ভালোবাসার পাহাড়। মাঝে মধ্যে স্বপ্না উন্মাদের মতো ঘরের মধ্যে ছোটাছুটি করতে থাকে। ভগবান মানুষকে কেন যে এমন দুঃখ, মানসিক কষ্ট, ব্যথা দেয়, তা কি কেউ বলতে পারে? আমাদের জীবনটা গল্প উপন্যাসের মতো। গল্পের কোনো অংশ যেমন দুঃখ কষ্ট ব্যথা দেয়, গল্পের শেষ অঙ্ক মানুষকে আনন্দ দিয়ে বিদায় নেয়। স্বপ্নাকে দিনের পর দিন শ্বশুর ও শাশুড়ি মা সান্ত্বনা দিতে থাকে। শাশুড়ি মা বলে, মা তুই কাছে আয়, আর কাঁদিস না, বলে বুকের কাছে টেনে নেয়। স্বপ্না রাতে শোয়ার আগে ইন্দ্রনীলের ছবিটা বুকের উপর রেখে শোয়। শাশুড়ি মাও স্বপ্নার পাশেই সবসময় থাকে। স্বপ্না ঘুমের ঘুরে ভুল বকতে শুরু করে, তুমি আমাকে না বলে চলে গেলে, যত তাড়াতাড়ি পারো তোমার কাছে আমাকে নিয়ে চলো। তুমি ছাড়া আজ আমি বড্ড একা, বড় অসহায়, রাতে ঘুম আসে না, তাই যত তাড়াতাড়ি পারো আমাকে তোমার কাছে নিয়ে চলো। স্বপ্নে ইন্দ্রনীল দেখা দিয়ে বলে, আমি যে না ফেরার দেশে চলে এসেছি, তোমার কাছ থেকে আমি যে এখন অনেক দূরে, এত দূর যে সেখান থেকে সশরীরে আর ফেরা যায় না। তুমি এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিও না। তুমি আবার বিয়ে করে নতুন করে সংসার করলে আমি খুব খুশি হব। এ তুমি কি বলছো? না না, তা হতে পারে না, বলে চিৎকার করে কেঁদে ঘুম থেকে উঠে পড়ে। শাশুড়িমা বলে, কি হলো স্বপ্না? শাশুড়িমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বলে, ঘুমের ভিতর ওকে দেখলাম।
আয় মা, কাছে আয়। তুই তো আমারই মেয়ে। গত জন্মে তুই আমার মেয়ে ছিলি। এ জন্মেও ঘুরে ফিরে আবার সেই আমার কাছেই এসেছিস। তুই যে আমাদের বড় মায়ার জিনিস। তোর একটা কিছু ব্যবস্থা না করতে পারলে আমরা মরেও শান্তি পাবো না। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতি যেমন নতুন নতুন সাজে সেজে ওঠে, দুঃখ কষ্ট কাটিয়ে মানুষের মনেরও পরিবর্তন আসে। আজ প্রায় ১.৫ বছর পর স্বপ্না আবার বাবা মাকে, মানে শ্বশুর ও শাশুড়ি মাকে আদর যত্ন করতে শুরু করেছে। তাই দেখে স্বপ্নার শ্বশুর ও শাশুড়ি মা স্বপ্নার দ্বিতীয় বিবাহের প্রস্তুতি নেয়। স্বপ্নাকে না জানিয়ে কাগজের সমস্ত বিবরণ সহ বিজ্ঞাপন দেয়। ফর্সা, লম্বা, স্বাস্থ্যবান, উদার মনস্ক সিভিল ইঞ্জিনিয়ার পাত্র চাই। এই মোবাইল নম্বরে যোগাযোগ করুন। এর কয়েকদিন পর বারিন ঘোষালের মোবাইলটা বেজে উঠল। ফোনের অন্য প্রান্ত থেকে ইন্দ্রনীলের বন্ধু রুদ্রনীল বলে, কাকু, আমাকে চিনতে পারছেন? আমি ইন্দ্রনীলের বন্ধু রুদ্রনীল মুখার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি যখন শিবপুরে পড়তে তখন ইন্দ্রনীলের সঙ্গে তো কতবার আমাদের বাড়িতে তো এসেছো। হ্যাঁ, বলো বাবা বলো। আপনার কাগজে দেওয়া বিজ্ঞাপন দেখে আপনাকে ফোন করেছি। আমি আর ইন্দ্রনীল একই সঙ্গে শিবপুর থেকে পাশ করে একই সঙ্গে পিডব্লিউডির চাকরিতে আমাদের প্রবেশ। আপনার কাকিমার আর স্বপ্নার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ঠিক আছে, সাক্ষাতে তোমাকে সব কথা বলবো। স্বপ্নাকে এখনো কিছু বলা হয়নি, ওকে না জানিয়েই বিজ্ঞাপনটা দিয়েছি। রুদ্রনীল বলে, আমার বাবা মা কেউ নেই। আমি ছোটবেলা থেকে জ্যাঠা ও জেঠিমার কাছে মানুষ হয়েছি। ঠিক আছে, চলে এসো, সাক্ষাতে কথা হবে। এর দিন দুয়েক বাদে রুদ্রনীল এসে হাজির। রুদ্রনীল কলিং বেল টিপতেই দরজা খুলে কাকু বাইরে এসে বলে, চলো বাবা, তোমার সঙ্গে বাইরে একটু কথা বলে বাড়িতে এসে স্বপ্নার হাতে চা খাবো, কেমন? বাইরে এসে চোখের জল মুছতে মুছতে রুদ্রনীলের হাত দুটো ধরে বারিন কাকু বলে, বাবা, তুমি আমার স্বপ্নাকে বাঁচাও। ওর সঙ্গে আমার ছেলের আবেগ জড়িয়ে রয়েছে। ওকে দেখে আমরা বেঁচে আছি। ওর সামনে বিয়ের কথা তুলতেই বলে তার আগে যেন আমার মৃত্যু হয়। ওর এখন মাত্র ২৪ বছর বয়স। সামনে সারাটা জীবন পড়ে আছে। আমরা আর কদিন। ভবিষ্যতে কে দেখবে স্বপ্নাকে? এখনো ও বুঝতে পারছে না। তোমাকে ধীরে ধীরে ওর সঙ্গে বন্ধুত্ব করে এগোতে হবে। একটু সময় লাগবে। হঠাৎ বিয়ের কথা তুলতেই ও ডুকরে কেঁদে ওঠে। তাই তোমাকে বলছি। ঠিক আছে কাকু, আমি স্বপ্নার সঙ্গে সেইভাবেই। চলো ভিতরে চলো। কাকিমা রুদ্রনীলকে দেখেই বলে, কে, রুদ্রনীল না? হ্যাঁ কাকিমা, চিনতে পেরেছেন? চেয়ারটা দেখিয়ে বলে, বসো বাবা, বসো। স্বপ্না মা, একটু চা কর তো। ইন্দ্রনীলের কলেজের বন্ধু রুদ্র এসেছে। স্বপ্না ঘর থেকে বেরিয়ে রুদ্রনীলকে দেখে চমকে ওঠে। আরে, এ যেন ইন্দ্রনীলের যমজ ভাই। ইন্দ্রনীলের সেই মুখটা আবার যেন চোখের সামনে ভেসে উঠল। ওরা চারজনে একসঙ্গে চা খেতে খেতে রুদ্রনীল স্বপ্নার দিকে তাকিয়ে বলে, আপনি কেমন আছেন? স্বপ্না একটু ঘাড় নেড়ে বলে, ভালো আছি। কাকিমা বলে, স্বপ্না তো তোমার থেকে ছোট। স্বপ্নাকে তুমি বলে বা নাম ধরে ডাকতে পারো। আচ্ছা আচ্ছা। এরপর রুদ্র চা খেয়ে কিছুক্ষণ পর চলে যায়। এইভাবে রুদ্রনীল প্রায় বাড়িতে চলে আসে। মাস ৬ হতে চলল। এখন রুদ্রনীল প্রায়ই এসে স্বপ্নার সঙ্গে গল্প করে সময় কাটায়। এখন উভয়েই একে অপরের কাছাকাছি চলে আসে। এর পরের দিন স্বপ্না খুব খুশি হয়ে চা করে এনে দেয়। ওর খুশি মন দেখে চায়ে চুমুক দিয়ে রুদ্রনীল বলে, স্বপ্না, তোমাকে আজ একটা আমার মনের কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো। স্বপ্না বলে, বিয়ের কথাটা বাদ দিয়ে বলতে পারো। আমি কি ইন্দ্রনীলের থেকে এতই খারাপ যে আমাকে তুমি? রুদ্রনীলের কথা শেষ হতে না হতেই স্বপ্না ক্ষিপ্ত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলে, এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছি। আমি ইন্দ্রনীলকে ছাড়া। স্বপ্নার ওই আচরণ দেখে রুদ্র কিছুক্ষণের জন্য বাকশক্তি হারিয়ে ফেলে। এক দৃষ্টিতে স্বপ্নার পানে চেয়ে থাকে। তারপর রুদ্র নীলের চোখ দুটো বেয়ে নীরবে জল পড়তে থাকে।
ছল ছল চোখ দুটো মুছতে মুছতে রুদ্রনীল বলে, আমি আর কোনো দিনও আসবো না তোমার কাছে। বলে দ্রুত রুদ্রনীল বাড়ি থেকে বেরিয়ে যায়। জোর চিৎকার শুনে শ্বশুর ও শাশুড়ি মা ছুটে এসে বলে, এ তুই কি করলি মা? স্বপ্না কাঁদতে কাঁদতে মা বিপাশা দেবীকে জড়িয়ে ধরে বলে, আমি রেগে রুদ্রকে তাড়িয়ে দিয়েছি। কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। রাতে শোবার আগে রুদ্রনীলের কান্নার সেই মায়া জড়ানো মুখটা স্বপ্নার চোখের সামনে ভেসে ওঠে। রাতের স্বপ্নে রুদ্রনীল বলে, তোমার কাছে আমি আর কখনো আসবো না, না কখনো না। আমি খুব রাগ করেছি তোমার উপর। সকালে উঠে স্বপ্না মাকে ডেকে বলে, মা, রুদ্রনীল কি আর কখনো আসবে না? কেন, তোর খুব কষ্ট হচ্ছে বুঝি? স্বপ্না লজ্জায় পাশের ঘরে গিয়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়ে। মা বলে, ও আসবে, আবার আসবে। তোকে ছেড়ে ও কি থাকতে পারবে? অভিমানটা কমে গেলেই চলে আসবে। এর বেশ কয়েকদিন পর রুদ্রনীলকে আসতে দেখে স্বপ্নার মনে আনন্দের স্রোত বইতে থাকে। তাড়াতাড়ি চা করে এনে দিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে মায়াবী মুখটা নিয়ে স্বপ্না রুদ্রনীলের মুখের দিকে তাকিয়ে বলে, আমার উপর খুব রাগ করেছ বুঝি? রুদ্রনীল অশ্রুভরা চোখে স্বপ্নার কাছে এসে হাত দুটো বাড়িয়ে দেয়। স্বপ্না ছুটে এসে রুদ্রনীলকে জড়িয়ে ধরে বুকের উপর মুখ রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। দুজনের চোখ দিয়ে তখন আনন্দের অশ্রুধারা ঝরতে থাকে। এর মাসখানেক বাদে স্বপ্নার সঙ্গে রুদ্রনীলের বিয়ে হয়ে যায়। এখন ওরা ওই বাড়িতেই আনন্দে ঘর সংসার করছে। জীবনের শেষ প্রান্তে এসে বারিন ঘোষাল ও বিপাশা দেবী রুদ্রনীল আর স্বপ্নার নামে সমস্ত বিষয় সম্পত্তি উইল করে দিয়ে যায়। রুদ্রনীল ও স্বপ্না বাবা বারিন ঘোষাল ও মা বিপাশা দেবীকে সেবা যত্নের ত্রুটি রাখেনি ওদের জীবনের শেষ দিন পর্যন্ত।